রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। অবকাঠামো এবং শিল্পে উন্নয়নের ছোঁয়া লেগেছে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে। করোনা ও সংকটের মাঝেও ওই অঞ্চলের উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রাখতে বাজেটে বরাদ্দ থাকছে। স্থানীয় ব্যবসায়ী নেতা এবং অর্থনীতিবিদরা বাজেট নিয়ে খুশি থাকলেও বিশেষ কিছু ক্ষেত্রে নতুন বরাদ্দের দাবি জানিয়েছেন তারা। রাহাত খান এবং রিপন হোসেনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বরিশাল অঞ্চলে গুরুত্বপূর্ণ 3টি সেতুর কাজ শুরুর নির্দেশনা রয়েছে 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে। এছাড়া বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক ও সাইক্লোন সেন্টার নির্মাণেও বরাদ্দ থাকছে বাজেটে। এই বরাদ্দে খুশি অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তবে শিল্প সংস্কৃতির অন্যতম লীলাভূমি বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি রয়েছে অর্থনীতিবিদদের। এছাড়া বহুল প্রতীক্ষিত গ্যাস সংযোগ, ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল ও 4 লেন সড়ক এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রয়োজন রয়েছে বলেও দাবি তাদের। পায়রা পোর্ট এবং পদ্মা ব্রিজের যে কানেক্টিভিটি, সারা দেশের সাথে এবং সারা পৃথিবীর সাথে কানেক্টিভিটি বাড়বে, ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে, ব্যবসা বাণিজ্য এগুলো বেড়ে যাবে এবং বরিশালের অর্থনীতি তখন আন্তর্জাতিক একটা কাঠামোর মধ্যে চলে আসবে। বাজেট বাস্তবায়নে এবং ব্যবসার গতি বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতার নিরসন চান দক্ষিণের ব্যবসায়ীরা। এছাড়া বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ বরাদ্দের আহ্বান জানিয়েছেন তারা। শিল্প বন্ধ রয়েছে, যে শিল্পগুলো চালু হলে আমাদের যে কর্মসংস্থান, যে লোকগুলো হারিয়েছে সেই কর্মসংস্থান আবার ব্যাক করবে। সো আমি রিকোয়েস্ট থাকতেছে যে 15 দিয়েছে 15 যেন এই বন্ধ শিল্পগুলো, শিল্প কারখানা যেন পায়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বেনাপোল বন্দরের উন্নয়নে সুস্পষ্ট নির্দেশনা চান যশোরের ব্যবসায়ীরা। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে অঞ্চলভিত্তিক বিশেষ বরাদ্দ চান তারা। আমপানে এই অঞ্চলে ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের যে সমস্ত চাষি ভাইরা, আমাদের অন্য অন্য অবকাঠামো যে সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাজেটে যে বিশেষ করে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে, কৃষি খাতে যে বরাদ্দ রাখা হয়েছে, তার একটি ভালো অংশ আমরা মনে করি এই অঞ্চলের আমপানে ক্ষতিগ্রস্ত মানুষদের উপরে অন্তত বরাদ্দ রাখলে এই বাজেটের কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে আমরা মনে করি। কৃষিতে এগিয়ে থাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলতি বছর ঘূর্ণিঝড় আমপানে ব্যাপক ক্ষতি হয় ফসলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজেট উত্থাপনের পর চলছে নানা হিসেব নিকেশ। অঞ্চলভেদে বরাদ্দ বাড়লো না কমলো তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। স্বাস্থ্য খাতের বরাদ্দের সঠিক ব্যবহার এবং কৃষি খাতের বরাদ্দে রাজশাহীকে গুরুত্ব দেওয়ার দাবি আছে। তবে স্বাস্থ্য ব্যবস্থাপনার আমূল পরিবর্তন চান চিকিৎসক নেতারা। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী সাহেব। সংসদে উত্থাপিত হয়েছে জাতীয় বাজেট, এরপরই শুরু হয়েছে আঞ্চলিক হিসেব নিকেশ। কোন কোন খাতে বরাদ্দ বাড়লো বা কমলো এ নিয়ে চলছে আলোচনা। তবে ঘোষিত বাজেট নিয়ে রাজশাহী অঞ্চলে আছে মিশ্র প্রতিক্রিয়া। রাজশাহীর উন্নয়নে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই দাবি বিশ্লেষকদের। চিটাং বলেন, খুলনা বলেন, বরিশাল বলেন, সেখানে কিন্তু সেই জায়গার একটু স্পেশাল প্রজেক্ট বা প্রকল্প বাস্তবায়নের জন্য কিছু কিছু কথা বলা থাকলেও দুঃখজনক হলো সত্য যে রাজশাহীবাসীর উন্নয়নের জন্য বা রাজশাহীবাসীর কর্মসংস্থান সৃষ্টির জন্য, শিল্পায়নের জন্য সেভাবে কিছু বলা নেই। আঞ্চলিক বা জেলা বাজেটের দাবি ছিল দীর্ঘদিনের, এবারও সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবে সম্ভাবনা আছে ক্ষুদ্র শিল্প ও কৃষিকে ঘিরে। এমন খাতে বরাদ্দ বাড়িয়ে রাজশাহীকে এগিয়ে নেয়ার দাবি আছে। আঞ্চলিক বাজেট বা জেলা বাজেট যদি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু ওই এলাকার, ওই অঞ্চলের মানুষজনের ভাগ্য পরিবর্তনে কিন্তু একটি সহায়ক ভূমিকা কিন্তু হতে পারে। প্রসেসিং যে ফুডগুলো, যেগুলো ম্যাঙ্গো থেকে হতে পারে, তারপর আমাদের এলাকায় আরও যে সমস্ত শস্য ফসলগুলো আছে সেগুলো প্রসেসিং করে বিদেশে রপ্তানি পণ্য উৎপাদন করার জন্য একটি স্পেশাল জোন তৈরি করার জন্য ওই এডিপি থেকে একটি স্পেশাল বরাদ্দ রাজশাহীবাসীর জন্য থাকার জন্য আমি দাবি করছি। করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য খাতের দুরবস্থার চিত্র। তারপরেও বরাদ্দ নিয়ে অনেকে সন্তুষ্ট নন। স্বাস্থ্য খাতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি উঠেছে। তবে বরাদ্দ নয়, স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের দাবি জানিয়েছেন এই চিকিৎসক নেতা। একেবারেই প্রান্তিক মানুষ যেন স্বাস্থ্যসেবা পেতে পারে সেই দিকটা বিবেচনা করে স্বাস্থ্য খাতের একটা বড় অংশ রাজশাহীতে ব্যয়িত হওয়া উচিত। রাজশাহীর যে হাসপাতালটা আছে সেখানে আমাদের যে সংখ্যা অনুযায়ী যেরকম আইসিইউ বেড থাকা দরকার সেই অবকাঠামোটাকে তৈরি করতে হবে। আর আমি এখনও মনে করি যে স্বাস্থ্য খাতের ম্যানেজমেন্টের যে ব্যবস্থাপনা, এটা আমূল পরিবর্তন আনতে হবে।
বাজেটে রাজশাহীর চলমান প্রকল্পগুলোর গতি বাড়াতে বরাদ্দ থাকবে এমন প্রত্যাশাও রাখছেন বিশ্লেষকরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। প্রস্তাবিত 2020-21 অর্থ বাজেটে চট্টগ্রাম বন্দরের বরাদ্দে খুশি ব্যবসায়ীরা। তবে সেটির দ্রুত বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে বেশি বরাদ্দের তাগিদ দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। একই সঙ্গে বলছেন, কৃষি, শিল্প ও স্বাস্থ্য খাতকে বেশি গুরুত্ব দেওয়া হলেও এর বাস্তবায়ন হবে চ্যালেঞ্জিং। 2 লাখ কোটি টাকা ঘাটতি বাজেট বাস্তবায়নের জন্য সততা, স্বচ্ছতা এবং দক্ষতাও নিশ্চিত করার দাবি তাদের। নয়ন বুরাজয়ের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। আর 10টি বাজেটের মতো নয় এবারের প্রস্তাবনা। বিশ্বজুড়ে কোভিড-19 সংক্রমণের এই সময়ে সব দেশ যখন অর্থনীতি গতিশীল রাখতে হিমশিম খাচ্ছে, তখনই ঘোষণা বাংলাদেশের 5,68,000 কোটি টাকার বাজেটের। অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যকর। মহামারীর হুমকির সঙ্গে এখন যোগ হয়েছে কর্মহীন মানুষের আর্তনাদ। স্বাস্থ্য খাত এবার যেমন বেশি দাবি রাখে, তেমনি গরিব মানুষের জীবন বাঁচানো জরুরি। সব মিলে সরকার বড় চ্যালেঞ্জের মুখে, বলছেন পোশাক খাতের ব্যবসায়ীরা। সোর্স ট্যাক্সটা 0.25 ছিল গত বছর, করা হয়েছে বিশেষ একটা পরিস্থিতিতে। তার চাইতে এখন পরিস্থিতি আরও খারাপ। আমার মনে হয় এই ধরনের কোনো সোর্স ট্যাক্সের ইয়েতে না রাখাই ভালো। প্রস্তাবিত বাজেটে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে বেশ কয়েকটি খাতে বরাদ্দ রয়েছে। ব্যবসায়ীরা এতে খুশি হলেও শিগগির তার বাস্তবায়ন দাবি করেছেন। সবাইকে যাতে সমান দৃষ্টিতে দেখা হয়, সব রপ্তানিকারককে যাতে সমান দৃষ্টিতে দেখা হয়, এটাই ফাইনাল বাজেটে যাতে এটা রূপান্তর হয়, এটা আমরা চাই। চলতি বাজেটে বড় শিল্পের সুবিধা বেশি উল্লেখ করে বিজিএমইএ নেতারা বলছেন, ক্ষুদ্র শিল্পগুলো এর আওতায় আনা প্রয়োজন, না হয় সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এক্সপোর্টের জন্য বে টার্মিনাল এবং বাকি যে টার্মিনালগুলো হচ্ছে, এইগুলি অবশ্যই যত সম্ভব দ্রুততার সাথে যদি শেষ করতে পারি, তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুততর সময়ে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। চট্টগ্রাম কেন্দ্রিক উন্নয়নমূলক কয়েকটি মেগা প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। এগুলোর দ্রুত বাস্তবায়ন চান অর্থনীতিবিদরা। এই বাস্তবায়নটা টাইম বেসিসে যদি মনিটরিং করে যদি হয় প্রপারলি, যে জুলাইতে কত হবে, অগাস্টে কত হবে, সেপ্টেম্বরে কত হবে, মান্থলি এটার পারফরমেন্স আসলে ইমপ্লিমেন্টেশন হওয়া উচিত। এগুলো যাদের দ্বারা বাস্তবায়িত হয় তাদের প্রধান অংশটা হচ্ছে প্রশাসন। এবং প্রশাসন উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখার জন্য সেভাবে প্রশিক্ষিত নয়। চ্যালেঞ্জিং হলেও করোনা পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু পণ্যে মূসক প্রত্যাহারকে বাস্তবমুখী সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার ধাক্কায় স্থবির পর্যটন খাতকে টেনে তুলতে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই এবারের বাজেটে। এ নিয়ে হতাশ খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, সম্ভাবনাময় এই খাতকে বাঁচাতে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং জরুরি। সেই সাথে ক্ষতি পুষিয়ে নিতে দরকার নগদ প্রণোদনা। সৈয়দ রাসেল এবং ইসমো তারা ইস্যুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে এবছরের শুরু থেকেই স্থবির দেশের পর্যটন খাত। সংক্রমণ রোধে সরকার ঘোষিত 2 মাসের সাধারণ ছুটি শেষে দেশের সার্বিক অর্থনৈতিক কার্যক্রম শুরু হলেও এখনও বন্ধ দেশের বেশিরভাগ পর্যটন কেন্দ্র। করোনার ধাক্কা মোকাবেলায় এরই মধ্যে সরকার বিভিন্ন খাতে প্রণোদনা ঘোষণা করলেও প্রস্তাবিত বাজেটে উপেক্ষিত রয়ে গেছে দেশের পর্যটন খাত। বর্তমানে দেশের মোট জিডিপিতে পর্যটন খাতের অবদান 4.7%। খাত সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে এরই মধ্যে 11,000 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তারা। অথচ এই সংকট মোকাবেলায় জাতীয় বাজেটে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সব পর্যটন রিলেটেড, কিন্তু গাড়িও পর্যটন রিলেটেড। এই হিসাবে প্রায় কয়েক হাজার, 8-10 হাজার মানুষ এইখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আকুল আবেদন জানাবো যে এইটাকে যাতে সংশোধন করে সিলেটের জন্য একটু উদ্ধৃত বরাদ্দ রাখার জন্য। পর্যটনের মতো সম্ভাবনাময় এই খাতের উন্নয়নে সরকারকে আরও মনোযোগী হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। সেই সঙ্গে সমন্বিত পরিকল্পনার পাশাপাশি দেশ বিদেশে ব্র্যান্ডিংয়ের উপরেও জোর দিচ্ছেন তারা। এই বাজেটে বিশেষ বরাদ্দের কথা বলা হয়েছিল, কিন্তু এখানে সুনির্দিষ্ট কোনো আর্থিক প্রণোদনার বিষয় উল্লেখ করা হয়নি। এই পর্যটন খাতকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রয়োজন বলে আমি মনে করি।
সম্ভাবনাময় এই খাতকে টিকিয়ে রাখতে কেবল পরিকল্পনা নয়, নগদ অর্থ প্রণোদনা চান এই খাত সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পরে আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। দর্শক, বাজেট নিয়ে তার প্রতিক্রিয়া জানাতে এই মুহূর্তে সংবাদ সম্মেলনে ব্রিফিং করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিং। দুর্নীতিকে চলমান রাখার আরেকটি প্রয়াস মাত্র। আবাসন খাতের ফ্ল্যাটের পাশাপাশি এবার 10% বাড়তি শুল্কে জমি কেনা ও উন্নয়ন, বিল্ডিং, নগদ টাকা, ব্যাংকে রক্ষিত টাকা, স্টক ডিভিডেন্ড, বন্ড ও শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে অনৈতিকতাকে বৈধতা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রশ্ন করার বিধানটিও উঠিয়ে দিতে যাচ্ছে, যা অসাংবিধানিক, কোনোভাবেই কাম্য নয়। দেশে যে আইনই থাকুক না কেন, আয়কর কর্তৃপক্ষ সহ অন্য কোনো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না। অর্থমন্ত্রী কালো টাকা সাদা করাকে করদাতাদের আয়কর রিটার্নের ত্রুটি সংশোধনের সুযোগ সৃষ্টি হিসেবে অভিহিত করেছেন। কালো টাকা অর্থনীতির অংশ বটে, তবে এটি অর্থনীতির মস্তিষ্কের টিউমারের মতো। এই টিউমার সরাতে হবে, নয়তো রোগী মারা যাবে। এ বাণী অর্থমন্ত্রী অবশ্যই জানেন, রোহিন্টন স্ত্রী, তবুও তিনি কালো টাকা সাদা করার দুয়ার খুলে দিলেন। মূলত গত 1 দশক কালের অধিক কাল ব্যাপী সরকার দলীয় যে সকল ব্যক্তি নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, তাদের টাকা সাদা করার জন্য সরকার এবার কালো টাকা সাদা করার স্কোপ বৃদ্ধি করেছে। আমরা এহেন অনৈতিক, দুর্নীতি সহায়ক, বৈষম্যমূলক, অসাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বিদেশে পাচার হয়ে যাওয়া লক্ষাধিক কোটি টাকার যে খতিয়ান দেশে বিদেশি সংবাদ মাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, তা দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে 2,05,000 কোটি টাকা, অথচ করোনা সংকট মোকাবেলায় মাত্র 10,000 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এই উন্নয়ন খাত থেকে 1 লাখ কোটি টাকা করোনা সংকট মোকাবেলা দেওয়া যেত, কারণ উন্নয়ন খাতে শুধু লুটপাট হয়। অর্থমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে 26,758 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। বিদ্যুৎ খাতে 8,000 কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে, যার অধিকাংশ যাবে বিদ্যুৎ উৎপাদন না করেও বেসরকারি রেন্টাল প্ল্যান্টগুলোকে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করার জন্য, যা নিতান্তই অনৈতিক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাজেটে পানি সম্পদ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থার খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, অথচ এখনো আমফানের ধকল চলছে। উপকূলীয় বাঁধগুলো মেরামত হয়নি, লক্ষ লক্ষ মানুষ জলাবদ্ধ রয়েছে। অপরদিকে সামনে আরো সংকটময় পরিস্থিতি আসতে পারে, বিশেষ করে করোনার সেকেন্ড শক, যা অনেক দেশেই হচ্ছে। এমত অবস্থায় এই 2 মন্ত্রণালয়ের বরাদ্দ হ্রাস করা উচিত হয়নি বলে আমরা মনে করি। কৃষকদের উৎপাদনের উপকরণ যেমন বীজ, সার ইত্যাদির মূল্য হ্রাসের তেমন কিছুই বলা হয়নি, বরঞ্চ রাসায়নিক সারের মূল্য গত বছরের মূল্যই বহাল রাখা হয়েছে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ কৃষি খাতকে যথাযথ গুরুত্বের সাথে মূল্যায়ন করা হয়নি। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে প্রায় 2.5 কোটি মানুষ সম্পৃক্ত, এই খাতও যথাযথ গুরুত্ব পায়নি। এমনিতেই ব্যাংকে আমানত কমে গেছে। অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন, ব্যাংকে 10 লক্ষ টাকার উপরে রাখলেই 3,000 টাকা কর দিতে হবে, 1 কোটি টাকার উপরে থাকলে 15,000 টাকা ট্যাক্স দিতে হবে। এতে আমানত ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমানতকারীরা নিরুৎসাহিত হবে। কর্মসংস্থান, কারিগরি শিক্ষা খাতে আরো গুরুত্ব দেওয়া দরকার ছিল। শস্য বীমার কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, এই বাজেটে অন্তত বলা উচিত ছিল তারা এই ব্যাপারে কিছু করবেন কি করবেন না। বাজেটে হাতে তৈরি খাবার, গুঁড়ো দুধ, অনলাইন খাবার, অনলাইনে কেনাকাটা, মোবাইল ও ইন্টারনেট সেবা খরচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে কেউ যদি 100 টাকার সেবা নিতে চান, তাহলে 75 টাকার সেবা নিতে পারবেন, 25 টাকা যাবে সরকারের পকেটে।
মোবাইল সেবার ওপর কর প্রায়। দর্শক, বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি দেখছিলাম সেই সম্প্রচার। এবারে বাজেটের আঞ্চলিক উন্নয়নগুলোতে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান এবং কাজী শাহেদ। শুরুতেই চলে যাচ্ছি বরিশালে সহকর্মী রাহাত খানের কাছে। রাহাত, দক্ষিণাঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা এই বাজেট নিয়ে যে প্রত্যাশা ছিল তা কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ অর্থী আপনাকে। আসলে গতকাল যে জাতীয় সংসদে যে 5,68,000 কোটি টাকার বাজেট পেশ হয়েছে, এই বাজেটে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য কি রয়েছে বা কি প্রত্যাশা ছিল, কতটুকু সেই প্রত্যাশা পূরণ হয়েছে, আমরা সে বিষয়ে কথা বলবো বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান জনাব শাহিদুর রহমান রিন্টুর সাথে। জনাব শাহিদুর রহমান রিন্টু, আপনি বাজেটের আগে, বাজেট প্রস্তাবের আগে আপনি নানা প্রত্যাশার কথা বলেছিলেন, কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে বা এখন কি দাবি রয়েছে, সংক্ষেপে বলবেন। বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই যেহেতু গতকালকে যে বাজেটটি ঘোষণা করা হয়েছে, এটা আমার বরিশাল চেম্বারেরও একটা প্রস্তাব ছিল যে বিশেষ করে স্বাস্থ্য খাতে এবং কৃষি খাতে এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় খাতে বেশি বরাদ্দের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই তিনোটা খাতেই মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ অনেক রেখেছে। স্বাস্থ্য খাতে তো আরও বরাদ্দ দরকার বলে অনেকে মনে করেন। হ্যাঁ, স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দিয়েছে আমি মনে করি যে আরও বরাদ্দ হলে আরও ভালো হতো, যেহেতু আমাদের এই অঞ্চলেও এখনও আইসিইউ নেই, আমাদের আইসিইউর আরও প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে প্রতিটা জেলা শহরে আইসিইউ করবে। আমি অবশ্যই এটা করি যে এই বাজেটে যেন আমাদের প্রতিটা জেলাতে আমাদের যেন আইসিইউ থাকে। পাশাপাশি আমাদের যে বর্তমান সরকার এই যে একটি বাজেট ঘোষণা করছে, আমি মনে করি এটি বাস্তবমুখী এবং গণমুখী। আমাদের যারা আমরা ছোটোখাটো ব্যবসায়ী আছি তাদের জন্য খুব ভালো। পাশাপাশি আমি বর্তমান সরকার যে অপ্রদর্শিত টাকা প্রদর্শিত করার জন্য যে সুযোগ দিয়েছে, তাতে আমি মনে করি এই যে করোনা ভাইরাসে আমাদের যে অর্থনৈতিক একটা ধস নেমেছে সেটা থাকবে না ইনশাল্লাহ। আমরা যারা ব্যবসায়ী আছি আমরা এই টাকাকে সাদা করার যে সুযোগ দিয়েছে তাতে অর্থনৈতিক চাকা ঘুরে দাঁড়াবে। প্রশ্ন করছি, আঞ্চলিক ভিত্তিতে কি প্রয়োজন ছিল বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি ইতিপূর্বে অঞ্চল ভিত্তিক বাজেট চেয়েছিলাম। বিশেষ করে আমার এই দক্ষিণাঞ্চলের নদী নালার দেশ, আপনি জানেন যে গত আমপানে আমাদের অনেক ভেরি বাঁধ ভেঙে গেছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে আরও কিছু নদী ভাঙনের বাজেট দরকার এবং পাশাপাশি আবার এই দক্ষিণাঞ্চলে চলাচল করার একমাত্র পথ আমাদের নদীপথ, সেই ক্ষেত্রে আবার ড্রেজিংয়েরও দরকার। কাজেই ড্রেজিংয়েও দরকার, আবার নদীর শাসন এবং ভেরিবাঁধ দুটোই দরকার। তা আমি বর্তমান এই বাজেটকে স্বাগত জানাই এবং বরিশাল চেম্বারে হ্যাঁ অবশ্যই আমাদের এই যে বরাদ্দ আছে, বিশেষ করে আমাদের অঞ্চলে হাঁস মুরগির খামার, মৎস্য খামার এবং আমাদের যে স্বাস্থ্য এগুলি অনেক কিছু। এই বরাদ্দ যখন ডিস্ট্রিক্ট ওয়াইজ করবে তখন আমি মনে করি যে আমার এই বরিশাল বিভাগে যেন একটু বেশি দেয় মাননীয় প্রধানমন্ত্রী। অবশ্যই অর্থী, এই ছিল বরিশাল থেকে, ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। রাহাত, ধন্যবাদ আপনাকে। এবার একটু রাজশাহীতে চলে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে এই বাজেট আসলে কতটুকু ভূমিকা রাখবে বলে মনে হচ্ছে? ধন্যবাদ অর্থী। গতকালকে সংসদে যে বাজেট উত্থাপিত হয়েছে, এরপরেই কিন্তু কোন অঞ্চল কোন দিক থেকে লাভবান হলো বা পিছিয়ে পড়লো, কাদের আশা পূরণ হয়েছে বা হয়নি, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে বিশ্লেষণ শুরু হয়েছে। তা আমরা একটু কথাই বলতে চাই। আমাদের সঙ্গে আছে রাজশাহী চেম্বার অফ কমার্সের সহসভাপতি মাসুদুর রহমান রিঙ্কু। মাসুদুর রহমান রিঙ্কু, আপনাকে স্বাগত জানাই। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, প্রতি বছরই আপনারা বাজেটের আগে একটি প্রস্তাবনা দেন, গতকাল যে বাজেটটি উত্থাপিত হয়েছে আপনাদের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? ধন্যবাদ নিউজ 24-কে। আমরা আসলে এবার মহামারীর কারণে ওই ধরনের কোনো প্রস্তাবনা দিই নাই, যেহেতু দেশে মার্চ মাস থেকে মহামারী চলতেছে, সেজন্য আমরা এবার কোনো প্রস্তাবনা দেয়নি। যেহেতু গভর্নমেন্ট এবার এবং যে বাজেট করোনাকালীন যে পেশ করেছে সেটা ব্যবসায়িকদের জন্য বড় চ্যালেঞ্জ। এই জন্যই চ্যালেঞ্জ যে আমরা যারা রাজশাহী অঞ্চলে যেহেতু ভারী কোনো শিল্প নাই, এখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বেশি আছে এবং কৃষি রিলেটেড যে বিজনেস হয় সেটাই আমাদের এই অঞ্চলে হয় মূলত। সেই জন্য আমরা যে বাংলাদেশের যে টোটাল বিজনেসের যে অবকাঠামো আছে, সেখানে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে 10 লক্ষ থেকে 15 লক্ষ লোক যে পরিমাণ বিজনেস করে, যারা বড় ধরনের বিনিয়োগ
নিয়োগে যে বিজনেস করে যারা এই সুযোগ সুবিধাটা গভর্নমেন্টের থেকে বেশি পেয়ে থাকে, সেটা যদি গভর্নমেন্ট তাদেরকেই বারবার প্রায়োরিটি দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এই জন্য আমরা চ্যালেঞ্জের কথাটা বলতেছি, যারা আমরা ক্ষুদ্র এবং মাঝারি এবং এই অঞ্চলে কৃষি রিলেটেড যারা বিজনেস করতেছি তাদের জন্য ধরেন সরকারি প্রণোদনা থেকে আরম্ভ করে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা আমরা পাই না এই অঞ্চলের লোকজন। এই জন্যই আমরা বলতেছি বারবার যে চ্যালেঞ্জ আমাদের, এবং তাদের যদি ভ্যাট এবং ইনকাম যদি সমান হয় আমাদের মতন, তো তারা যদি ব্যাংকের সুযোগ সুবিধাটা পায় বেশি মতো। আমরা যেহেতু বলছে যে চ্যালেঞ্জ হবে, তাহলে সরকারের কাছে আপনাদের প্রস্তাবনা কি, আপনারা কি প্রত্যাশা করেন যে বাজেটে সরকার কি ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দিতে পারে? আমরা চাচ্ছি যে আপনার যেমন ধরেন যে 5,000 কোটি টাকা গার্মেন্টস সেক্টরে পেয়ে গেল, এটা প্রথম ঘোষণা করার 7 দিন বা 15 দিনের মধ্যে তারা পেয়ে গেল। সে ধরনের গভর্নমেন্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে আমাদেরকে প্রণোদনা ঘোষণা করেছে 19টা প্যাকেজে। সে ধরনের কোনো প্যাকেজের একটাকেও কি আমাদের এই অঞ্চলের লোকজন কোনো ধরনের প্রণোদনা পেয়েছে? এখন পর্যন্ত আমার জানা মতে পায় নাই। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে আমরা যে মফস্বল সরবরাহ রাজশাহী অঞ্চলে যারা ব্যবসায়িক নেতৃত্ব দিচ্ছি বা ক্ষুদ্র এবং মাঝারি বিজনেস করতেছি, তাদের জন্য তো বড় চ্যালেঞ্জ থাকে। গভর্নমেন্টের এবার সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা উনি কি ওই 10 থেকে 15 লক্ষ লোককে দেখবে, না টোটাল বাংলাদেশের 18 কোটি লোককে দেখবে? সেটি একটু বরাদ্দটা দরকার ছিল রাজশাহীর জন্য। ধন্যবাদ মাসুদুর রহমান রিঙ্কু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অর্থে আমরা কথা বলছিলাম রাজশাহী চেম্বার অফ কমার্সের সহসভাপতি মাসুদুর রহমান রিঙ্কুর সাথে। তিনি যেটি বলছিলেন যে তারা যে ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের জন্য একটা আলাদা থোক বরাদ্দের দাবি, যাতে তারা ব্যবসায় বাণিজ্য করে এই অঞ্চলে আরও স্বাবলম্বী হতে পারেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিজি স্টুডিওতে আপনার কাছে শাহেদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, তৃণমূলের বাজেট ভাবনা নিয়ে জানাতে আমাদের সঙ্গে বরিশাল এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাহাত খান এবং কাজী শাহেদ। এদিকে করোনা পরিস্থিতির এই সময়ে বাজেটে স্বাস্থ্য খাত বিশেষ গুরুত্ব পাওয়ার দাবি রাখে। প্রস্তাবিত অর্থ বাজেটে তৃণমূলের স্বাস্থ্যসেবা আসলে কতটা গুরুত্বপূর্ণ পেল, এই ব্যাপারে আলোচনা করতে চট্টগ্রাম এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে, তিনি আছেন চট্টগ্রামে। জয়, চিকিৎসক নেতারা আসলে এই বাজেট নিয়ে কি বলছেন? ধন্যবাদ অতি আপনাকে। আপনি যথার্থই বলছেন, যেখানে 2020 এবং 2021 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে, প্রস্তাবিত বাজেট, সেই বাজেটে কিন্তু স্বাস্থ্য খাতকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে কিন্তু এখানে যারা চিকিৎসক আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই বিষয় নিয়ে আসলে যে কতটুকু পর্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, আবার কি গুরুত্ব শুধু দিলে হচ্ছে না, কিন্তু যে বাজেট হলে হচ্ছে না, ঘোষণা দিলেই হচ্ছে না, কিন্তু বাজেট কিন্তু বাস্তবায়নটা খুব একটা কঠিন হয়ে দাঁড়ায়। তো এই বিষয় নিয়ে আমার পাশে আছেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি রয়েছেন মুজিবুল হক খান। আমরা একটু জানতে যাচ্ছি, গতকাল কিন্তু প্রস্তাবিত বাজেট ঘোষণা হলো, কিন্তু সেখানে কিন্তু যে করোনার একটা বড় সমস্যার মধ্যে কিন্তু আসলে যে স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তো আসলে কতটুকু বাস্তবায়ন হওয়া দরকার বলে মনে হয়? ধন্যবাদ। আমি প্রথমে নিউজ 24কে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মহোদয়কে, বর্তমান সরকারকে আমি বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে স্বাস্থ্য খাতকে গুরুত্ব সহকারে এই যে স্বাস্থ্য খাতের যে বাজেটটা বাড়ানোর জন্য, এবং এটা খুবই একটা যুগোপযোগী সিদ্ধান্ত গৃহীত করেছেন, সেজন্য আমি ওনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবং এই যে মানুষের যে জীবন বাঁচানোর জন্য, আমি নিজে বেঁচে থাকলে তো আমি জীবিকাকে নিয়ে চিন্তা করতে পারবো। এই গুরুত্বটা আরও অনেক আগে দেওয়া উচিত ছিল। এবং বর্তমানে যে করোনার সময় আমরা, এবং বর্তমানে যে সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে উনি অত্যন্ত আন্তরিক ছিলেন, এবং আন্তরিকতার সাথে অনুধাবন করতে পারছেন যে স্বাস্থ্য হাতটা এমন একটা হাত, যে হাতে যদি আমরা মানুষের যে মৌলিক অধিকার, যে স্বাস্থ্য, এটাকে যদি আমরা গুরুত্ব সহকারে না দেখি, মানুষ যদি স্বাস্থ্যসেবা না পেয়ে থাকে, তাহলে তো মানুষ বেঁচে থাকতে পারবে না। এবং এটা অনেক গুরুত্ব, এবং এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মানুষের যে মৌলিক সাইজের মধ্যে স্বাস্থ্য একটা ইম্পর্টেন্ট খাত। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠন হয়ে গেছে, এবং আজকে স্বাস্থ্য খাতের অনেক ডেভেলপমেন্ট, এটার পিছনে কিন্তু আমাদের যারা চিকিৎসক সমাজ আছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে দেখছে বলে আজকে স্বাস্থ্য খাতে আমাদের সবচেয়ে বেশি অর্জন। আপনারা জানেন আজকে ভ্যাকসিনের মধ্যে অর্জন, আজকে আমাদের ঘর আয়ু বৃদ্ধি হয়েছে,
শিশুর মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার, কিন্তু এগুলি এই সরকারের আমলে হয়েছে। সেজন্য উনি সবসময় গুরুত্ব সহকারে দেখছেন। এবার আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমি বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন ইতিমধ্যে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট যেটা মানুষের খুবই প্রয়োজন, যে চিকিৎসা সামগ্রীর মধ্যে যেমন আইসিইউর কথা বলা হয়েছে, হাইপ্রো নেজাল ক্যানুলার কথা বলা হয়েছে, গ্লাভসের কথা বলা হয়েছে, মাস্কের কথা বলা হয়েছে, অনেক আইটেম। এখন প্রত্যেকটা আইটেমের মধ্যে কিন্তু শুল্কমুক্ত বেশ কিছু আইটেমের উপর আপনার গুরুত্ব দিয়েছেন। সেই জন্য আমি বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় কিন্তু শেষ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খানের সাথে। তিনি যেমনটা বলছিলেন, কিন্তু যে স্বাস্থ্য খাতকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, যদি গুরুত্ব যখন দেওয়া হলো তখন তিনি তার একটা দাবিও রয়েছে। তিনি বলছিলেন যে বাস্তবায়নটা কিন্তু খুব একটা কঠিন, কিন্তু বাস্তবায়নটা হলে কিন্তু আসলে চট্টগ্রামের মানুষ তথা কিন্তু সারা দেশের মানুষের কিন্তু অনেকটা উপকারে আসবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে অতির কাছে। জয়া, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, আপনার এলাকায় তৃণমূলের স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে কি প্রতিক্রিয়া চলছে? ধন্যবাদ অর্চি। আপনি যেভাবে বলছিলেন, আসলে করোনাকালে যে করোনা বিপর্যয়, যে এই স্বাস্থ্য সেবাটা সবচেয়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল। তো এই আলোচনার মধ্যেই কিন্তু ওই গতকালকে যে বাজেটটা, প্রস্তাবিত বাজেট এই উপস্থাপন করা হলো। তো এই বাজেটে আসলে কী পেল এবং কী পেল না সেই নিয়ে আসলে নানা দ্বিমত আছে। তো আপনি জানেন হয়তো যে স্বাস্থ্য খাতে এবার এই 29,464 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় 3,515 কোটি টাকা বেশি। আসলে এই বরাদ্দ আসলে কি অপ্রতুল না পর্যাপ্ত, এটা নিয়ে আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট বিএমএ সিলেটের অর্গানাইজার সেক্রেটারি ডাক্তার মুজিবুর রহমান। ডাক্তার আজিজুর রহমান রোমন, আমি আপনার কাছে জানতে চাইব যে বাজেটটা প্রণয়ন করা হয়েছে বা প্রস্তাব করা হয়েছে, সেটা কি আসলে সিলেটের চিকিৎসা কিংবা সারা দেশের চিকিৎসা সেবা কি অপ্রতুল, পর্যাপ্ত কিনা? ধন্যবাদ। গতকালকে আমাদের বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেটে স্বাস্থ্য খাতে গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে বাজেট বরাদ্দ করা হয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি স্বাস্থ্য খাতে নজর দেওয়ার জন্য। কিন্তু যদি সঠিকভাবে এতটুকু বাজেটই বাস্তবায়ন করা যায়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা নিয়ে আসবে। আপনারা জানেন, গত কিছুদিন ধরে মিডিয়াতে বিভিন্ন পত্রপত্রিকায় এবং জনগণের মুখে মুখে যে স্বাস্থ্য খাতের যে অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, সেটা যদি রোধ করা যায় এবং এই বাজেটটিকে যদি অগ্রাধিকার ভিত্তিতে সঠিক ব্যক্তিদের দ্বারা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থায় সুফল ফিরে আসবে। আপনারা জানেন, স্বাস্থ্য ব্যবস্থা একটি স্পর্শকাতর এবং জটিল বিষয়। সেখানে যদি কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে টেকনিক্যাল কমিটি করে এবং এই টেকনিক্যাল কমিটিগুলো বিভিন্ন হাসপাতালে বা সেবা কেন্দ্রে যদি কি স্বাস্থ্য সেবা দিবেন, কি প্রয়োজন, এগুলো যদি ওনারা নির্ধারণ করে দেন এবং সেই অনুযায়ী যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক সুফল আসবে। আরেকটি জিনিস, এতদিন ধরে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণ ছিল প্রাইমারি স্বাস্থ্য ব্যবস্থাতে এবং সেই প্রাইমারি ব্যবস্থা আমরা করে যাচ্ছি। পাশাপাশি এই মহামারীতে আমরা বুঝতে পারছি যে আমাদের বিশেষায়িত স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত নাজুক। যেমন আইসিইউ, সিসিইউ থেকে শুরু করে যে বিশেষায়িত স্বাস্থ্য ব্যবস্থা, সেটা আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে মেনটেন করতে হয়। ধন্যবাদ আপনাকে জনাব ডাক্তার আজিজুর রহমান রোমান। তো উনি আমাকে জানাচ্ছিলেন যে আসলে স্বাস্থ্য খাতের ব্যাপার উনি দাবি ছিল যে এই বাজেটটা প্রণয়ন করা হয়েছে সেটা যেন ঠিকমতো বন্টন করা হয়, বাস্তবায়ন করা হয়, এটা হচ্ছে তার দাবি। এই ছিল সিলেট থেকে সর্বশেষ। আমি ফিরে আছি স্টুডিওতে অর্চির কাছে। অর্চি, ধন্যবাদ আপনাকে। সৈয়দ রাসেল এবং নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেট এবং চট্টগ্রাম থেকে। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন দেশ সংবাদ। করোনাকালে চট্টগ্রাম নগরে দুর্ভোগ বেড়েছে সড়কে। সিটি এলাকার অনেক সড়ক নিত্য দুর্ঘটনার কারণ। কোথাও কোথাও কার্পেটিং উঠে গেছে, পরিণত হয়েছে কাঁচা সড়কে। পরিকল্পনা ও তদারকির অভাবই সড়কের বেহাল দশার জন্য দায়ী বলছেন নগরবিদরা। নিচে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। হাজার কোটি টাকার ব্যবসার স্থান নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীর সামনের রাস্তা বেহাল দশায় পড়ে আছে। ঢাকার সঙ্গে মুন্সিগঞ্জ শহরের যোগাযোগের ওই সড়ক নারায়ণগঞ্জের মাঝ দিয়ে গেছে। ওই অঞ্চলে যাতায়াত করা হাজারো ট্রাক প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনায় পড়ছে। চরম দুর্ভোগে রয়েছে সেখানকার বাসিন্দারা। আর এই ছিল দেশ সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।